আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে টপিকটা পড়বো, এই যে গল্পটা পড়বো, এই গল্পটাতে কিন্তু অনেকের প্রবলেম থাকে, আমরা বুঝি না যে গল্পে আসলে কি বলতে চেয়েছে। আজকের ক্লাসের পরে আশা করছি কারোর কোনো অসুবিধা থাকবে না। আজকে আমরা পড়বো কপিল দাস মুর্মুর শেষ কাজ। দেখো, কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পটা লিখেছে হচ্ছে শওকত আলী। কে লিখেছে? শওকত আলী। তো এই গল্পে যাওয়ার আগে আমরা শওকত আলী অর্থাৎ এই রাইটার সম্পর্কে আমরা একটু জানবো। আচ্ছা, বলছে কথা সাহিত্যিক শওকত আলী পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে 1936 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হচ্ছে খোরশেদ আলী সর্দার। শওকত আলীর বাবার নাম কি? খোরশেদ আলী সর্দার, এবং মায়ের নাম হচ্ছে মোসাম্মদ সালেমা খাতুন। 1952 খ্রিস্টাব্দে তিনি চলে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের দিনাজপুরে। কত সালে চলে আসে? 1952 খ্রিস্টাব্দে। কোথায় চলে আসে? তৎকালীন পূর্ব পাকিস্তানের দিনাজপুরে, ঠিক আছে, অর্থাৎ বর্তমানে যেটা দিনাজপুর আর কি। ছাত্র জীবনে রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন, অভাব অনটনের মধ্যে চালিয়ে যান নিজের লেখাপড়া। তাহলে প্রশ্ন হতে পারে শওকত আলী কোন বয়সে কোন সময় রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন? সেটা হচ্ছে ছাত্র জীবনে। 1958 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে এমএ পাশ করেন। সাংবাদিকতা, শিক্ষকতা সহ বিভিন্ন ধরনের পেশায় তিনি নিয়োজিত ছিলেন। এরপরে বলছে তৎকালীন জগন্নাথ কলেজে, অর্থাৎ এখন যেটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি আর কি, আগে এটা কলেজ ছিল। তৎকালীন জগন্নাথ কলেজে দীর্ঘকাল শিক্ষকতার পর সর্বশেষ তিনি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। জীবনকে নিবিড়ভাবে অবলোকন করা অর্থাৎ পর্যবেক্ষণ করা এবং বিচিত্র জীবন প্রবাহকে শিল্পায়ব প্রদান শওকত আলীর সাহিত্য ভাবনার মূল প্রবণতা। অর্থাৎ তিনি মানুষের জীবনকে বিভিন্ন আঙ্গিকে বিশ্লেষণ করতেন। নৃতত্ত্ব, ইতিহাস, সমাজবিজ্ঞানে তার বিশেষ আগ্রহ রয়েছে, যার প্রতিফলন ঘটেছে তার রচনায়। তাহলে তার যে বিষয়গুলোতে আগ্রহ রয়েছে সেগুলোর প্রতিফলন কোথায় ঘটেছে? তার রচনায়। তিনি 1968 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার এবং 1990 খ্রিস্টাব্দে 21 পদকে ভূষিত হন। শওকত আলীর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে পিঙ্গল আকাশ, এগুলো ইম্পর্টেন্ট, প্রদোষে প্রকৃতজন, উত্তরের ক্ষেপ, লেলিহান স্বাদ। আচ্ছা, 2018 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। খুবই মানে ইনফরমেশন যে খুব বেশি তা না, ছোটখাটো যে ইনফরমেশন গুলো রয়েছে এগুলো আমাদের এমসিকিউ হিসেবে আসবে, তো এগুলো আমরা অনেক ভালোভাবে পড়বো। তাহলে আসো আমরা পরবর্তীতে যাই। তো এই হচ্ছে যতটুকু তোমরা শুনলে, মানে কবি পরিচিতি, খুব বেশি ইনফরমেশন না, ছোটখাটো কিছু ইনফরমেশন রয়েছে, এগুলো আমাদের এমসিকিউ তে আসবে। তো এই ছোটখাটো ইনফরমেশন গুলো আমাদের জানতে হবে, যে তিনি কোথায় অধ্যাপনা করেছেন, পরবর্তীতে কোথায় যোগ দিয়েছেন, তার সৃষ্ট রচনাগুলো, এগুলো তো সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই বিষয়গুলো জানতে হবে। আমরা আজকে আমাদের গল্পের মধ্যে এবার ঢুকবো। এই গল্পটা বুঝতে অনেকের অনেক সমস্যা থাকে, সেটা হচ্ছে একজনের নাম কপিল দাস মুর্মু হচ্ছে একজনের নাম। মুর্মু হচ্ছে যে আদিবাসী সম্প্রদায়ের যারা রয়েছে, তো তাদের হচ্ছে পদবী, এক প্রকার বলতে পারি যে মুর্মু। মুর্মু অর্থ কি? তোমাদের আবার মনে প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে একজনের নাম কপিল দাস মুর্মু। তো সে হচ্ছে, তারা হচ্ছে আদিবাসী, পাহাড়ে হিংস্র জীবজন্তুর সাথে লড়াই করে তারা বসবাস করেছে। তো এক সময় কি হয়েছিল যেন, একটা মানে যুদ্ধ মতন এসেছিল যে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হবে, তাদের ভিটেমাটি কেড়ে নেওয়া হবে। সেই সময় সকলে মিটিং করছিল যে কি করা যায়, কি করা যায়। সকলেই না কপিল দাস মুর্মুকে একটু সাইড করে রাখছিল, তার কারণ হচ্ছে তার বয়স হয়েছে, তার সাথে আলাপ আলোচনা করে কোনো লাভ নাই। কিন্তু কপিল দাস মুর্মু সবকিছুই শুনছিল, সবকিছুই বুঝছিল, এবং তার কাছে মনে হচ্ছিল, মানে মনে পড়ে যাচ্ছিল তার যৌবনের কথা। সে যখন যৌবন কালে ছিল, তার যখন বয়স কম ছিল, তখন হচ্ছে সে ছিল প্রচন্ড সাহসী। সে বাঘকে মেরে কাঁধে করে নিয়ে জঙ্গল থেকে চলে আসতো, মানে এত অদম্য সাহসী একটা তরুণ ছিল, যে কিনা আজ বৃদ্ধ হয়ে গিয়েছে বলে তাকে কেউ দাম দিচ্ছে না। তো তার প্রচুর মন খারাপ হলো। অনেকেই অনেক রকম প্রশিক্ষণ নিচ্ছে, যে নিজেদের জায়গা জমিকে যাতে তারা দখল হতে না দেয় সেটাকে রক্ষা করার জন্য প্রশিক্ষণ নিচ্ছে, কিভাবে যুদ্ধে যাবে, কিভাবে প্রোটেক্ট করবে। এইগুলোর মধ্যে কপিল দাস মুর্মু অবহেলিত হতে হতে চুপ থাকতে থাকতে একটা সময় সে পারে না, সে প্রচন্ড রকমের চিৎকার করে ওঠে, এবং সে তার শেষ একটা কাজ ছিল, সেই কাজটা করার যে বাসনা, সেইটা নিয়েই হচ্ছে আমাদের এই গল্প, হচ্ছে কপিল দাস মুর্মুর শেষ কাজ, সেটা হচ্ছে তার নিজের ভূখণ্ডকে, জন্মভূমিকে রক্ষা করা।
আসো আমরা এবার গল্প পড়তে পড়তে মেইন বিষয়টা আরো জানবো। তবে এই গল্পের মূল যে বিষয় সেটা হচ্ছে যেটা আমি বললাম এটাই। এরপরে দেখো এখানে বলছে বাতাস উঠলে এখন টাঙ্গনের পানিতে কাঁপন লাগে না। ঠিক আছে, টাঙ্গন হচ্ছে একটা জলাশয়। বলছে জলাশয় যেমন হলো নদী, বা মূলত হচ্ছে টাঙ্গন হচ্ছে একটা নদীর নাম। বলতেছে যে বাতাস উঠলে এখন আর নদীতে কাঁপন লাগে না। যখন নদীর উপর দিয়ে বাতাস প্রবাহিত হয় নদীর পানিগুলো কাঁপে না, সেই কথাটা বলছে যে এখন যদি। এরপরে দেখো বলছে পানি এখন অনেক নিচে, বালি কেটে কেটে ভারী ধীর স্রোত এখন শীতের টাঙ্গন বয়ে যায়। পানির তলায় বালি চিকমিক করে, কোথাও কোথাও সবুজ গুল্ম স্রোতের ভেতর ভাটির দিকে মাথা রেখে এপাশ ওপাশ ফেরে। অর্থাৎ নদীতে আমরা জানি যে নদীতে জোয়ার ভাটা হয়, জোয়ারের সময় পানির উচ্চতা বেড়ে যায় এবং হচ্ছে ভাটার সময় পানির নিচে নেমে যায়, এবং যখন পানির নিচে নেমে যায় তখন নদীর নিচের যে বিষয়গুলো ওইগুলো হচ্ছে দেখা যায়। তো এই নদীর একটা পরিবেশের বর্ণনা দিচ্ছে আর কি। চতুর দু একটা মাছ তীর তীর করে উজানে ছুটে গেলেও আবার ভাটিতে ফিরে আসে। ঠিক আছে, বলছে মাছগুলো মানে ওই যে ভাটার সময় মাছেদের অবস্থা বর্ণনা করছে, কিন্তু কাঁপে না পানির স্রোত। এমনকি সাঁকোর ওপর দিয়ে চিনি কলের ভারী আগ বওয়া ট্রাকগুলো যাবার সময়ও না। মানে নদীর পানি একেবারেই স্থির হয়ে আছে, সেই বিষয়টা বলা হচ্ছে। আসো আমরা আমাদের পড়ায় ফিরে যাই। কিন্তু কাঁপে না পানির স্রোত, মানে এত কিছু হয়ে যাচ্ছে কিন্তু নদীর পানি কাঁপছে না, নদী একদম পানি একদম স্থির হয়ে আছে। এমনকি সাঁকোর ওপর দিয়ে চিনি কলের ভারী আখবো ট্রাকগুলো যাবার সময়ও না। নদীর উপরে যে সাঁকো থাকে বা ব্রিজ, সেটার উপর দিয়ে যখন যানবাহন যায় তখনও পর্যন্ত নদীর পানিতে কাঁপছে না। সাঁকোর থামগুলো গুম গুম শব্দ করে ওঠে। থাম বলতে যে পিলার যেগুলো, ওগুলো গুম গুম শব্দ করে ওঠে, কিন্তু পানির স্রোত তেমনি ধীর তেমনি শান্ত। আসমান কান্দর আর দিগন্ত জুড়ে যে শীতের একটা শান্ত ভাব থাকবার কথা, সেই ভাবটা টাঙ্গনের স্রোতে আজকাল সব সময় থাকে। অর্থাৎ বলছে শীতকালে সাধারণত পানি একটু স্থির থাকে। তো বলতেছে যে মানে শীতকালে যেরকম থাকে টাঙ্গন নদীর পানি সব সময় এরকম থাকে। নদীর পানিতে কোনো হাওয়া লাগুক যাই লাগুক নদীর পানি স্থির হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো বলছে আর ওই শান্ত নদীর ধারে বসে থাকবার জন্যই কিনা কে জানে কপিল দাস ভারী আরামে রোদের দিকে পিঠ মেলে দিয়ে ঝিমোতে পারে। তার চারদিকে নানা শব্দ, কিন্তু সেসব তার কানে ঢোকে কিনা বোঝা মুশকিল। অর্থাৎ ওই নদীর ধারে ওই কপিল দাস, এই যার কথা বলছে যে রোদের দিকে পিঠ মেলে দিয়ে ঝিমোতে পারে, সেটা হচ্ছে কপিল দাসের কথা বলা হচ্ছে। সে ওই নদীর পানির মতন স্থির হয়ে বসে থাকে, তাকে দেখলে আসলে বোঝা যায় না সে কি আশপাশে যেসব শব্দ হয় এসব কি তার কানে ঢোকে, তাই সে কি কোনো কিছু শুনতে পায় কিনা মনে হয় না। সেও নদীর পানির মধ্যে স্থির হয়ে বসে থাকে। ধরো কিরকম গা গা চিৎকার করতে করতে চিনিকলের ট্রাকগুলো ছুটছে। ফার্মের ভেতরে বিনোদ মিস্ত্রি খান দুই ট্রাক্টর ট্রায়ালের জন্য চালু করে রেখেছে। তার ধক 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 শব্দ একটানা সকাল দুপুর রাত করে ক্রমাগত হয়ে চলেছে। নদীর ওপারে আবার কোথায় এক রাখাল সারাদিন ধরে একটা বুনো সুর বাঁশিতে বাজিয়ে যাচ্ছে, সবই তার কানে ঢুকবার কথা। দেখো কি মনোরম একটা পরিবেশের বর্ণনা দিয়েছে, যে রাখাল নদীর পাড়ে বসে একটা অচেনা একটা বাঁশির সুর সারাদিন ধরে বাজাচ্ছে। আরেকদিকে ট্রাক্টর তো তোমরা চেনো, একটা যানবাহন, সেটা ট্রায়াল দেওয়ার জন্য সে ইঞ্জিন ঠিক আছে কিনা ইঞ্জিন চালু করে দেখতেছে, মানে বিভিন্ন আওয়াজ মিক্সড করে আসতেছে। তো এখানে রাইটার বলছে এত শব্দ তো কপিল দাসের কানে যাওয়ার কথা। আচ্ছা, কিন্তু কপিল দাস চুপচাপ, এই এত শব্দের মধ্যেও কপিল দাস চুপ করে থাকে। এরপরে বলছে মাথাটা ডাইনে বায়ে অল্প স্বল্প দুলছে, আর সে বসে রয়েছে তো বসেই রয়েছে। বলছে এই যে দেখো এই সবকিছুর মধ্যে একটা শব্দ, অর্থাৎ একটা মিক্সড শব্দ, চারিদিকে যে যা কাজ করতেছে সেটার তো একটা শব্দ হচ্ছে। তো এই সব কিছু মানে দেখছে কপিল দাস কোথায় বসে, একটা নদীর পাড়ে বসে। নদীটার নাম হচ্ছে টাঙ্গন নদী। টাঙ্গন নদীর পানিও একদম স্থির হয়ে আছে, কপিল দাসও একদম স্থির হয়ে থাকে। তার কানে আশপাশের শব্দগুলো ঢোকে কিনা এগুলো বোঝা যায় না। তো রাইটার বলতেছে এত শব্দ হচ্ছে, এগুলো তো তার কানে যাওয়ার কথা, কিন্তু সে কোনো কিছুই বলে না, শুধু ডানে বায়ে দুলতে থাকে। অনেক সময় অনেকে পড়তে গেলে সামনে পিছনে এমন দুলতে থাকে না, কপিল দাস ওরকম বসে বসে দুলতে থাকে। আচ্ছা, এরপরে দেখো বলছে
ওদিকে ছাগল ঢুকে যদি সবজি ক্ষেত তছনছ করে, কি বিন্দা মাঝির বউ সোনামুখী নগেন হেরোর বোন সিলভির সঙ্গে ঝগড়া বাঁধায়, কিংবা নদীর ওপারে খোলা কান্দরে খরগোশ তাড়িয়ে নিয়ে আসে কোনো ভিন গায়ের কুকুর, এবং সেজন্য যদি এপারের বাচ্চারা লেলে হই হই করে ওঠে, কপিল দাস নড়বে না, হেলবে না, কান পাতবে না, কাউকে একটা কথা জিজ্ঞাসা করবে না। অর্থাৎ তার আশপাশে যা কিছুই হয়ে যাক না কেন, কোনো কিছুতেই কপিল দাসের কোনো যায় আসে না। সে জিজ্ঞাসা করে না তোমরা এটা কেন করছো। ইভেন ওই যে সে যেখানে বসে আছে তার পাশে তো বিভিন্ন মানুষের বসতি রয়েছে, সেখানে একজন যদি আরেকজনের সাথে ঝগড়াও করে, কে কার সাথে ঝগড়া করে? বিন্দা মাঝির বউ সোনামুখী নগেন হেরোর বোন সিলভির সঙ্গে। তাহলে বিন্দা মাঝির বউয়ের নাম কি? সোনামুখী। কার সাথে ঝগড়া করে? নগেন হেরোর বোন সিলভির সঙ্গে। যদি ঝগড়াও বাঁধায় তাহলেও কপিল দাসের কোনো যায় আসে না। বুঝতে পেরেছো? সে জিজ্ঞেসও করবে না কেন তোমরা ঝগড়া করছো। ভিন গায়ের মানে অন্য গ্রামের একটা কুকুর যদি তাদের গ্রামের কারোর খরগোশকে তাড়িয়ে নিয়ে এসে কাদার মধ্যে ফেলে দেয়, কান্দর হচ্ছে কাদা, কাদার মধ্যে যদি ফেলে দেয়, তাহলেও কপিল দাস সেখান থেকে উঠে কুকুরগুলো মানে খরগোশকে প্রোটেক্ট করারও চেষ্টা করবে না। অর্থাৎ তার কোনো কিছুতেই কোনো আগ্রহ নেই, সে স্থিরভাবে এক জায়গায় বসে থাকে আর ডানে বায়ে হেলতে থাকে। এরপরে বলছে আসলে কপিল দাস বুড়োর কাছে সবই একটার সঙ্গে আরেকটা মেলানো বলে মনে হয়। অর্থাৎ চারপাশে এত কিছু আওয়াজ হচ্ছে, তার সবকিছু মিক্সড বলে মনে হয়। সে বুঝতে পারে না আলাদা করে কোনটা কি হচ্ছে। মনে হয় এরকমই হয়ে আসছে দুনিয়ায়। সে ভাবতেছে সারা দুনিয়ায় বোধহয় এরকমই হয়ে আসছে, শুধু তাদের আশপাশে না। ঝগড়া বলো, ঝাঁটি বলো, ঝাঁটি বলো, জন্ম বলো, মরণ বলো, সবই একটার সঙ্গে আরেকটা মেলানো। কত দেখলো সে জীবনে। অর্থাৎ কপিল দাস মুর্মুর বয়স হয়েছে, তার অভিজ্ঞতা হয়েছে, তাই সে বলছে কত দেখলো সে জীবনে, সবকিছুই শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে মিলে যায়। রাগ বলো, ক্ষোভ বলো, আবার হাসি খুশি মনের ভাব বলো, কিংবা সামনের প্রকাণ্ড কান্দর, কি কান্দরের উপরকার আসমান, আবার তার নিচে টাঙ্গনের স্রোত, সবকিছু যা দেখতে পাওয়া যাচ্ছে, যা শোনা যাচ্ছে, সবই একটার সঙ্গে আরেকটা শেষ পর্যন্ত মেলানো। আসলে তার মনে হয় সংসারের অনেক ভেতরে শান্ত, ধীর এবং নিরবিচ্ছিন্ন একটা স্রোত আছে, সবকিছুর ওপর দিয়ে ওই স্রোত বয়ে যায়। সেখানে কাঁপন নেই, উত্তেজনা নেই, চিৎকার নেই, সবকিছুই সেখানে ক্রমাগত একটার সঙ্গে আরেকটা মিলে যাচ্ছে। অর্থাৎ সে বলছে আগের গুলো কিছু বুঝলাম না, নেট প্রবলেমের কারণে যদি শিবের ভক্তি তোমার নাম মনে নাই আমার, যদি বুঝে না থাকো, এখন দেখো আমি এতগুলো পড়ায় আসার পরে তো আমি আবার পেছনের দিকে ব্যাক করতে পারবো না, তাই না? তুমি যেখান থেকে পড়াচ্ছে এখান থেকে পড়ো, এরপরে তুমি ক্লাসটা আবার হচ্ছে যখন রেকর্ড মানে এই ক্লাস শেষ হলে আবার প্রথম থেকে ক্লাসটা করো, তখন তুমি বুঝে যাবা। এখানে বোঝাচ্ছে যে কপিল দাস মুর্মু হচ্ছে বয়স হয়েছে, সে তার জীবনে অনেক কিছুই দেখেছে, হাসি, আনন্দ, রাগ, অভিমান, জন্ম, মৃত্যু, যা কিছুই বলো না কেন, সে তার দীর্ঘ জীবনে এটা বুঝেছে যে দুনিয়ার সবকিছু কোথাও না কোথাও এসে মিল রয়েছে। কেউ হাসছে, কেউ কান্না করছে, তাদের মধ্যেও কোনো না কোনো একটা মিল রয়েছে, হয়তো তাদের অনুভূতির মিল রয়েছে। কেউ ভালো ফিল করলে কান্না করে, আবার কেউ ভালো ফিল করলে হাসে। তো কপিল দাস মুর্মু তার দীর্ঘ জীবনে তার সব অভিজ্ঞতার আলোকে বলছে যে এই পৃথিবীতে যা কিছুই হোক না কেন, সবকিছুর মধ্যে কোথাও না কোথাও একটা মিল রয়েছে। এরপরে বলছে ঠিক এই ধরনের একটা গা ছাড়া পরিতৃপ্ত ভাব আজকাল তাকে প্রায় পেয়ে বসে, আর সেজন্যই শীতের রোদে পিঠ দিয়ে ভারী আরামে সে ঝিমোতে পারে। বয়স বেড়ে গেলে সম্ভবত মানুষের এরকম একটা অবস্থা এসে যায়, তবে সব সময় ওই ভাবটা থাকে না। বলছে এই যে দেখো গা ছাড়া ভাব না, এক জায়গায় কেউ ঝগড়া করতেছে না, কে কি করতেছে, কোনো কিছুতেই তার কপিল দাস মুর্মুর কোনো কিছুতেই যায় আসে না। তো বলছে বয়স হলে বোধহয় মানুষের মধ্যে এরকম একটা গা ছাড়া ভাব থাকে, কোনো কিছুই তাকে আকৃষ্ট করতে পারে না, কোনো কিছুতে সে আগ্রহ বোধ করে না। সেই কথাটাই বলছে যে কপিল দাস মুর্মু যেরকম হয়ে গেছে, বয়স হলে বোধহয় মানুষ এরকম হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখো বলছে আর তখনই পুরনো ঘটনা ছবির পর ছবি সাজিয়ে নিয়ে আসে চোখের সামনে।
পুষ্তা পড়বে কি তুমুল নাচ জুড়েছে দেখো কপিল দাস বলছে, মনে পড়বে কি দেখো তুমুল নাচ জুড়েছে কপিল দাস। সে যখন চুপচাপ বসে থাকে আস্তে আস্তে তার পূর্বের একটার পর একটা কাহিনী, পূর্বের জীবনের, ওই যে বললাম না যৌবনে সে তরুণ বয়সে কেমন সাহসী ছিল, সেই সব কাহিনী তার একটার পর একটা ছবির মতো চোখের সামনে ভেসে ওঠে এবং সে ওই পুকুর পাড়ে রোদে গা এলিয়ে দিয়ে স্থিরভাবে সেই সব জিনিসগুলো সে মনে করতে থাকে। এরপরে বলছে তার গলায় বাঁধা মান্দল কিরকম শূন্য ঘুরপাক খাচ্ছে। মান্দল মানে কি, ওই যে মাদুলি, মেয়েদের গলায় কেমন শানানো স্বর। আচ্ছা, মানে মেয়েদের ভয়েসের কথা বলা হচ্ছে। কপিল দাস দেখতে দেখতে নিজের যৌবনকালে চলে যায়, অর্থাৎ এই সমস্ত কল্পনা করতে করতে সে তার পূর্বের জীবনে চলে যায়, অর্থাৎ তার যখন কম বয়স ছিল সেই সময়কার একের পর এক ঘটনা মনে পড়তে থাকে তার। আর ওই রকম ভাবে স্মৃতি তার সামনে পুরনো পসরা, পসরা মানে কি জানো, যে বিক্রি করার উদ্দেশ্যে জিনিসপত্র সব মেলে নিয়ে বসা। তো ওই কপিল দাস মুর্মুরও তার পুরনো স্মৃতিগুলো সব এসে জড়ো হয়েছে, সে সবকিছু চোখের সামনে দেখতে পায়। এই কারণে বলছে যে পসরা খুলে বসলে সে ভারী সুখে ওইসব পুরনো ঘটনার মধ্যে বিচরণ করে ফেরে। আচ্ছা, একবার সেই যে কি হলো, মহাজনের ধান খামার বাড়ি থেকেই কিষানদের হাত বিলিয়ে দিলি, মনে আছে সে কথা? অর্থাৎ সে মানে পুরানো স্মৃতি তার মনে পড়ছে যে মহাজনের যে ধান সেটা খামার বাড়ি থেকেই কৃষানদের, মানে যারা কাজ করেছে কৃষিকাজ তাদের মধ্যে বিলিয়ে দিয়েছিল, সেই সব কাহিনী তার মনে পড়ছে। এরপরে বলছে আর মানুয়েল পাদ্রিকে টাঙ্গনের পানিতে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে, অর্থাৎ একজন পাদ্রি, তার নাম হচ্ছে, এটা একজন ব্যক্তি, ঠিক আছে, যে তাকে টাঙ্গনের পানিতে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলি মনে নাই। মানে কপিল দাস নিজের সাথে নিজে কথা বলছে যে তুই এটা করেছিলি, তোর মনে আছে, তুই ওটা করেছিলি, তোর মনে আছে। আচ্ছা, চকিতে সে দেখতে পায় বর্ষায় ভরা টাঙ্গনের পানিতে পাদ্রি তলিয়ে গেল, অর্থাৎ ওই যে যাকে ধাক্কা দিয়ে ফেলা হয়েছিল বর্ষায় একদম মানে চারিদিকে পানি থই থই করছে, তার মতো ফেলে দেওয়ার কারণে সে তলিয়ে গেল। ঘোলাটে পানির মধ্যে কালো জুতো শুদ্ধ তার পা দুখানি উপরে উৎক্ষিপ্ত হতে দেখা গেল স্পষ্ট করে, অর্থাৎ তার মাথা চলে গিয়েছিল পানির মধ্যে এবং পা দুইটা উপরে উঠে গিয়েছিল। একটু পরে মানুয়েল পাদ্রি আবার ভেসে উঠেছিল, আর সে কি গাল, অর্থাৎ তাকে যেহেতু ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল সে কোন রকম একটু উঠে এসে প্রচন্ড গালাগালি মানে গালিগালাজ করতে থাকলো। সাঁতরাতে সাঁতরাতে শাসাচ্ছিল, অর্থাৎ সে পানির মধ্যে সাঁতরাচ্ছিল এবং শাসাচ্ছিল, অর্থাৎ হুমকি দিচ্ছিল, দেখিস তোর বাপকে বলবো, দেখবো বিচার হয় কিনা। সেই ছেলেবেলার কথা, হাপন ছিল যখন সে, অর্থাৎ সে যখন ছোট ছিল, তোর তীর কিরকম নিখুঁত নিশানায় গিয়ে বিদ্ধ, কপিল দাস মনে নাই সে কথা। কপিল দাস নিজেই নিজেকে বলছে যে তার যখন কম বয়স ছিল তখন সে একদম মানে এমন ভাবে লক্ষ্য করে তীর ছুটতে পারতো যে লক্ষ্য ভ্রষ্ট হতো না, যেখানে মারতে চাইতো তীরটা সেখানে গিয়েই লাগতো। তো সে নিজেই নিজেকে বলছে যে কপিল দাস তোর কি মনে আছে তুই কিভাবে মানে কেমন তীর ছুটতে পারতি। চকি কি, চকি হচ্ছে খাট। হ্যাঁ মনে আছে। কপিল দাস মাথা দুলিয়ে দুলিয়ে নিজেকে শোনায়, সব মনে আছে, অর্থাৎ নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দেয়। কেন মনে থাকবে না? সান্তালের বাচ্চা না, অর্থাৎ সাঁওতালের বাচ্চা না, সাঁওতালের ছেলে না সে, মনে তো থাকবে। দেখ তো খরগোশের পেছনে কে ছুটছে অমন, সুখদেবের বেটা চতুর্মাঝি নাকি দিবদাসের বেটা কপিল দাস। আর ওই দেখ কপিল দাসের শিকারী কুকুর কিরকম ছুটে যাচ্ছে তীর খাওয়া শিকারের পেছনে। অর্থাৎ সে যেভাবে মানে শৈশবে যেভাবে দুরন্ত ছিল সেই দুরন্তপনার কথাটা সে নিজেই মনে করে। কপিল দাস মনের ভেতরে স্পষ্ট দেখতে পায়, অর্থাৎ সে ওই পুরনো স্মৃতি আবার আওড়াতে থাকে। কালো রঙের কুকুরটাকে, যেটা তার কিশোরকালে সঙ্গী ছিল সর্বক্ষণ, অর্থাৎ তার একটা পোষা কুকুর ছিল যেটা রং ছিল কালো, কালো রঙের কুকুরটা সবসময় তার সাথে থাকতো। কুকুরটাকে শেষ পর্যন্ত বাঘে খেয়ে ফেলেছিল। কপিল দাস এক একদিন আবার নিজের কাছে গল্প ফাঁদে মানে কি, নিজেকে নিজেই গল্প তৈরি করে শোনায়। দূর থেকে দেখা যায় বুড়ো থেকে থেকে মাথা নাড়াচ্ছে আর ঝুঁকে ঝুঁকে দুলছে, অর্থাৎ দূর থেকে একজন দেখতে পেল যে কপিল দাস ওরকম নদীর ধারে বসে একা একা কি মনে মনে কি বলতেছে আল্লাহ জেনে একা একা মাথা দোলাচ্ছে। কোন গল্পটা আরম্ভ করবে সে? বাহ, গল্পের কি আর শেষ আছে? নিজেই শোনাই বুড়ো। ধরো মেলার সেই ঘটনাটা। কপিল দাস মনে মনে বলছে যে আমি এখন কোন গল্পটার স্মৃতিচারণ করব, আমার কি আর গল্পের শেষ আছে? আচ্ছা, মেলার ওই গল্পটার
মেলার ওই ঘটনাটার কথা বলা যাক। মেলার গল্পটাই হঠাৎ মাঝখান থেকে শুরু হয়ে যায়, অর্থাৎ প্রথম থেকে না শুরু করে সে মাঝখান থেকে তার গল্পটা শুরু করে। কেন যে বেছে বেছে মেলার গল্পটা শুরু হয় সে এক আশ্চর্যের ব্যাপার। সে আবার নিজে নিজেকে বলছে, আচ্ছা আমার জীবনে তো এত কথা রয়েছে, তাহলে এত গল্প থাকতে আমার কেন মেলার ঘটনাটার কথাই মনে পড়লো। আচ্ছা, গল্প আরম্ভ করলেই সে মেলার ঘটনাটা চলে আসে, অর্থাৎ সে যখনই পুরনো স্মৃতির কথা মনে পড়ে তখনই তার কি হয়, ওই মেলায় একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাটার কথা তার মাথায় আসে। কিংবা ওই ধান কাটার ব্যাপারটাই ধরো না কেন, আধিয়ার জোরদারের মাঝখানে পড়ে গেল সাঁওতাল বস্তিটা। আধিয়ার জোরদার কি, যারা ওই যে মধ্য সত্যভোগী আর কি, হয় না যে গ্রাম থেকে মনে করো আমি গ্রামে ধান চাষ করছি, এখন এটা আমি বিক্রি করব শহরে কোনো মহাজনের কাছে, ঠিক আছে? তো আমি এটা ডিরেক্ট মহাজনের কাছে বিক্রি না করে মাঝখানে একটা পক্ষ থাকে তাদের কাছে আমি বিক্রি করে দিলাম। অল্প টাকায় তারা কি করে, কৃষকদের কাছ থেকে কিনে নেয় তাদের চাষকৃত ফসলগুলো, তারপরে তারা অল্প টাকায় কিনে সেটাকে বেশি দামে বিক্রি করে। এটাকে বলা হচ্ছে মধ্যস্বত্বভাগী বা আধিয়ার যেটা। তো বলতেছে যে জোরদার এদের মাঝখানে গেল সাঁওতাল বস্তিটা। গোপীনাথ হ্যাঁ করে না, ডাইনে বায়ে তাকায় না, ওদিকে কে একজন আগুনের কুণ্ডলের ওপর আরেক বোঝানারা চাপিয়ে দিয়ে গেল। দাও দাও করে জ্বলে উঠলো আগুন, অর্থাৎ তার সাঁওতাল গ্রামে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই ঘটনার কথা বলা হচ্ছে। আর ওই আগুনের আলোয় গোপীনাথের কপাল চকচক করতে লাগলো, অর্থাৎ গোপীনাথ হচ্ছে একজন মানুষ, একজন ব্যক্তি, সাঁওতাল ব্যক্তি, তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল গ্রামে, সাঁওতাল গ্রামে, এবং সেই আগুনের মধ্যে গোপীনাথের কপালটা চকচক করছিল। কিন্তু সে সাদা চুল ভর্তি মাথাটা ঝুঁকিয়ে বসে আছে, তো বসেই আছে, অর্থাৎ তার বাড়ি ঘরদোর সবকিছু জ্বলে যাচ্ছে। সাঁওতালদেরকে তো একসময় উচ্ছেদ করার চেষ্টা করা হয়েছিল, সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, আমরা জানি পূর্বের এসব ইতিহাস ঘাটলে পাওয়া যায়। তো ওরকম সাঁওতালদের উচ্ছেদ করার জন্য তাদের গ্রামে আগুন লাগিয়ে দিয়েছিল। গোপীনাথ দেখলো তার চোখের সামনে তার বাড়ি ঘরদোর সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তারপরেও সে কোনো কথা বলছে না, সে চুপ করে বসে আছে তো আছেই। এরপরে বলছে সাঁওতালদের তখন কি মুশকিল ভাবো দেখি, অর্থাৎ মুশকিল কি, বিপদ। মহাজন বসত করবার জায়গা দেই, আবাদের জমি দেই, গৃহস্থের কাজ দেই, সেই মহাজনের বিপক্ষে কেমন করে যায়? মহাজন যে সব দেই, বলছে যে মহাজন অর্থাৎ হয় না গ্রামের জমিদাররা থাকার জন্য জায়গা দেয়, চাষের জন্য জমি দেয়, বিনিময়ে তাকে ফসল চাষের একটা অংশ দিতে হয়। তো কপিল দাসদের সাঁওতালদের মধ্যে এই জিনিসটাই আছে, হ্যাঁ সব দেয়, কিন্তু পেটের ভাতটা কি সারা বছর দেয়? কহ মোড়ল কহ দেই পেটের ভাতটা। অর্থাৎ এরকম হয় যে জমিদাররা জায়গা জমি দেয় ঠিকই, তাকে বছর শেষে বলা হয় যে ফসল উঠলে আমাকে এই পরিমাণ দিতেই হবে, তাতে তোমার এক্সট্রা কিছু থাকুক বা না থাকুক অতটুকু জমি তোমার জমিদারকে দিতেই হয়। সেই কথাটা বলছে যে হ্যাঁ জমিদার সবকিছুই দেয়, কিন্তু সারা বছর কি আমাদের ভাতটা দেয় পেটে? আচ্ছা, এই রকমের সব বাদানুবাদ মানে কি, তর্ক বিতর্ক, মানে নিজের সাথে কথোপকথন চলতে থাকে, কিন্তু যদি ভিটেমাটি থেকে তুলে দেয় তাহলে এই রকম সব তর্কাতর্কি। ওদিকে গোপীনাথ কিছুই বলে না, মোড়ল হলে বোধহয় ওই অবস্থায় কিছু বলা যায় না। আচ্ছা, কিন্তু তখন ভারী জার হে মোড়ল, যার মানে কি জানো, যার মানে শীত, তখন ছিল প্রচন্ড শীত, দেহ দল দল করে কাঁপছে, শীতে কাঁপছে। দূরে দূরে যারা দাঁড়িয়ে ছিল তাদের মধ্যে থেকে কে যেন চেঁচিয়ে বলে উঠেছিল, হামরা মহাজনের সঙ্গে নাই, আধিয়ার কিষানের সঙ্গে হামরা। অর্থাৎ সকলে কি করেছিল, মহাজন মানে সাঁওতালরা সবাই প্রতিবাদ করেছিল যে আমরা আর মহাজনদের সাথে থাকবো না, আমরা এবার কৃষকদের হয়ে কাজ করব, আমরা মহাজন বা জমিদারদের আর অত্যাচার মেনে নিব না। আচ্ছা, এরপরে বলছে কে বলেছিল কথাটা মনে নেই এখন, ওই যে বললো না আমরা মহাজনের সাথে নেই কৃষাণদের সাথে, তো কপিল দাস বলতেছে এই কথাটা জানি কে বলেছিল আমার এখন আর মনে পড়ছে না। সে নিজে হতে পারে, মোহন কিস্কু হতে পারে, মোহন কিস্কু হচ্ছে একজনের নাম, বলছে সে মনে হয় সে নিজে বলেছে, আবার মোহন কিস্কু হতে পারে, কিংবা চতুর মাঝিও হতে পারে। লোকটা যে কে ঠিক মনে নেই, কিন্তু কথাটা ঠিক মনে আছে। এরপরে গল্প করতে করতে কপিল দাস নিজেই বলে, তারপর হয় না যে নিজের মনে মনে অনেক সময় বলি যে এটা হয়েছিল,
তারপর তারপর কি হয়েছিল, নিজের সাথে নিজের যে কথোপকথন, কপিল দাস আর খেয়ে ধরতে পারে না, অর্থাৎ গল্প যেখানে একটা তাল একটার পর একটা সে আর ধরতে পারে না, তার ওই মানে তালটা হারিয়ে যায়। বিচার সভার শেষ দৃশ্যটা স্মরণে আসে না, অর্থাৎ ওই ঘটনার শেষে যে কি হয়েছিল এটার মনে পড়ছিল না তার, বরং হঠাৎ ধান কাটার দৃশ্যটা মনের ভেতরে দেখতে পায় সে। কপিল দাস মাঠে নেমেছে, পাশের ক্ষেতে মোহন কিস্কুর বউ টরি, মোহন কিস্কুর বউয়ের নাম কি, টরি। সারা কান্দরে আরেকটা মানুষ দেখা যায় না। ধান গাছের নোয়ানো পাতায় শীষের গায়ে তখন রাতের হিম ফোটায় ফোটায় জমে আছে, রোদের তাপ গায়ে লাগে কি লাগে না এমন কুয়াশা, অর্থাৎ সেই সময়টা ছিল শীতকাল। ওই রকম গল্প বলতে বলতে বেলা ফুরিয়ে যায় এক সময়, অর্থাৎ নিজে ওরকম মানে বিভিন্ন বিষয় মনের মধ্যে কল্পনা করতে করতে বেলা মানে অনেকটা হয়ে যায়। রোদের তাপ কমে আসে, ঝাপসা চোখ দুটি মেলে সে তখন আসমানে ধূসর রং দেখে, অর্থাৎ তখন সন্ধ্যা হয়ে আসছে। একবার নদীর ভাটি থেকে উঠে আসা শঙ্খচিলের ডাকটাও শুনতে পায়। বাতাসে তখন শীতের কামড়, অর্থাৎ বাতাসে তখন ওই যে শীত আসবে একটা ভাব, মানে শীত ছিল, ঠান্ডা হাওয়া বইছিল। তার দুহাতের আঙুল ছেঁড়া কোটের বোতাম দুটি খুঁজতে থাকে, ঠিক আছে, তার দুহাতের আঙুল ছেঁড়া কোটের বোতাম দুটি খুঁজতে থাকে, অর্থাৎ সে একটা কোট গায়ে দেওয়া ছিল, সেই কোটের বোতামটা হারিয়ে গিয়েছিল সামহাও, তো সেই কোটের বোতাম দুইটা খুঁজতে থাকলো। এরপরে বলছে আর ওই সময়ই তার চোখে পড়ে যায়, দেখে কজন লোক টাঙ্গনের উঁচু পাড়ে দাঁড়িয়ে বস্তির দিকে হাত তুলে কি যেন দেখাচ্ছে, অর্থাৎ ওই সাঁওতাল পাড়ার দিকে কয়েকজন লোক এক জায়গায় হয়ে আঙুল তুলে কি যেন দেখাচ্ছে। লোকগুলোকে সে চিনতে চেষ্টা করে, ওখানে এই সময় কারা, অমন পরিষ্কার জামা কাপড় পরা কে লোকটা, অনেকক্ষণ ধরে লোকটা নড়াচড়ার ভঙ্গিটা লক্ষ্য করে, লক্ষ্য করতে করতে মনে পড়ে কদিন আগেও বোধহয় ওদের এইভাবে দেখেছে সে, ঠিক এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বস্তির দিকে হাত তুলে কি যেন বলা বলি করছিল। অর্থাৎ তারা ওই যে হয় না যে লোকজন আসে, এসে তারা দেখতে আসে যে এই পরগনাটা এই বসতিটা উঠিয়ে দেওয়া হবে, সেই জমিটা তারা অন্য কাজে লাগাবে, তো ওরকম মনে করো যে সরকারি পক্ষের কোনো লোক বা বড় বড় মহাজনেরা ওরকম দেখতে এসেছিল যে সাঁওতাল পাড়াটাকে উচ্ছেদ করার জন্য। সে একসময় চিনতে পারে পরিষ্কার জামা পরা লোকটা ম্যানেজার মহাজন ছাড়া আর অন্য কেউ হতে পারে না, তাহলে পরিষ্কার জামা পরা লোকটাকে ম্যানেজার মহাজন। আচ্ছা, কিন্তু এমন সময় ওখানে দাঁড়িয়ে ওদের কি কাজ, একবার মনে হয় জরিপ হচ্ছে বোধহয়। এক এক সময় ওই রকম জমি জমার মাপামাপি চলে। জরিপ কি, মাপামাপি। টাঙ্গন কি, টাঙ্গন হচ্ছে নদী, একটা নদীর নাম টাঙ্গন। ওরা কি জমি জমা মাপতে এসেছে, কই এরকম কোনো খবর তো তার কানে আসেনি। অর্থাৎ এখানে হচ্ছে কপিল দাস ভাবছে যে ওই লোকজন বোধহয় জায়গা জমি মাপার কাজে এসেছে, কিন্তু তার আবার মনে হয় যে না, এরকম তো আগে আসেনি, প্রকৃতপক্ষে তারা এসেছিল সাঁওতালদের ওই জায়গা থেকে বসতি উচ্ছেদ করার জন্য। এরপরে বলছে একটু পর আর দেখা যায় না কাউকে, দেখতে না পাওয়ার কৌতূহলটাও আর থাকে না। কপিল দাস তখন গরুর পালের ঘরে ফেরা ঘন্টির আওয়াজ কান পেতে শোনে, অর্থাৎ ওই যে গরুর গলায় ঘন্টা বাঁধা থাকে না, তো ওই গরুরা যাচ্ছে ঘন্টাটাও বাজতেছে, সে ওইটা মনোযোগ দিয়ে শোনে। আচ্ছা, ফার্মের গরুগুলোর গলায় নতুন ঘন্টি বাঁধা হয়েছে, ঘন্টি হচ্ছে ঘন্টা। আজকাল বোধহয় জয়হরির ছোট ছেলেটা ফার্মের গরু চড়ায়, চড়াই মানে কি, ওই যে গরুকে ঘাস খাওয়াতে আসে। জয়হরির কি যেন হয়েছিল, জয়হরির কথা স্মরণ করতে চেষ্টা করে সে। তার আবার আরেকটা গল্প মনে পড়ে যে জয়হরি নামের একজন ছিল, তার জন্য কি হয়েছিল। আর ঠিক ওই সময় কাছে এসে দাঁড়ালো সলিমউদ্দিন। তাইলে কপিল দাস মুর্মুর কাছে কে এসে দাঁড়ালো, সলিমউদ্দিন। এসেই ডাকে বুড়া দাদা বাড়িতে যাবে নাই, বলছে যে বুড়া দাদা তুমি বাড়িতে যাবে না। আচ্ছা, এরপরে দেখো বলছে তাকে ওই যে জিজ্ঞেস করলো সলিমউদ্দিন, সে উত্তরে বলল যে হ্যাঁ যামু, অর্থাৎ হ্যাঁ যাব। সে জয়হরির কথা স্মরণ করতে না পেরে সলিমউদ্দিনের দিকে মনোযোগ দেয়। ছোড়া কোত্থেকে আসছে সেই কথা জিজ্ঞেস করতে করতে উঠে দাঁড়ায়। সলিমউদ্দিন তখন কুশিয়ার খেতে আজ কি কাণ্ডটা ঘটেছে সেই ঘটনার বর্ণনা আরম্ভ করে, এবং ওই আরম্ভের মুখে সে জানিয়ে দেয় বুড়া দাদা তোমার বস্তিটা আর এইঠে থাকবে নাই। বলছে যে তোমার বস্তি অর্থাৎ তুমি যেখানে বসবাস করছো এটা থাকবে না, এই বছর এইঠে ধানের আবাদ হবে। বলছে এবছর এখানে ধান চাষ করা হবে। কথাটা কেন যে বলে ছোড়া বুড়ো ঠিক ধরতে পারে না, কিংবা এমনও হতে পারে যে তার বর্ণনাতেই বোধহয় প্রসঙ্গটা থাকে না। এটা কিন্তু সাঁওতালি ভাষায় তারা বলছে, ঠিক আছে, তাদের মতো করে। কপিল দাসের হঠাৎ খেয়াল হয়, অর্থাৎ মনে পড়ে লোকগুলো আর দেখা যাচ্ছে না। এখনই দেখলো মুহূর্তের মধ্যে কোথায় উবে গেল, উবে গেল মানে উধাও হয়ে গেল অতগুলো মানুষ, নাকি সে দেখেনি, তার কেবলই মতিভ্রম অর্থাৎ মনের ভুল।
ভুল। আচ্ছা, এদিকে সলিমউদ্দিনের সে খামার বাড়ির ঘটনার বর্ণনা তখনও ফুরোয়নি, অর্থাৎ ওই যে সে মনে মনে একটা খামার বাড়ির ঘটনা বলছিল না, সেটার বর্ণনা এখনো ফুরোয়নি। আবার কথাটা নতুন করে বলতে হলো সলিমউদ্দিনকে। বলল তোমার বসতটাই উঠাই দিবে, এইঠে এবছর ট্রাক্টর চলিবে, অর্থাৎ এখানে ধান চাষ হবে, তোমার বসত এবার উঠিয়ে দিবে এখান থেকে। কপিল দাস এবারও বুঝতে পারে না, তার নিজের হিসাব মেলে না, ট্রাক্টর জমিতে চলবে তাই চলে এসেছে এতকাল। মানুষের বসতের উপর দিয়ে ট্রাক্টর চলতে যাবে কেন? বলছে ট্রাক্টর তো ফসলি জমিতে চলে, আর এখানে তো আমার বাড়ি, এখানে আমি বসবাস করি, এখানে কেন ট্রাক্টর চলবে? সে বুঝে উঠতে পারছে না, কারণ তার বয়স হয়েছে। ই কেমন কথা? সে অন্ধকারের ডাইনে বাই তাকায়, বলে ঠিক শুনেছিস তুই? কহ ঠিক শুনেছিস? বলছে যে তুই একদম ঠিক শুনেছিস তো সলিমউদ্দিন, আমার বাসা উচ্ছেদ করা হবে। সলিমউদ্দিন এবার সত্যিই বিরক্ত হয়, বলে মোর কথা বিশ্বাস না হয় আর কাহাকে পুছে দেখ। পুছে দেখ মানে জিজ্ঞাসা করে দেখ। মুই এবার যাও, বলছে আমি এবার আসি। তুই বুড়া মানুষ, তোর কিছু ফর্ম থাকে না। তো বলছে তুই বুড়ো মানুষ, তোর কোনো কিছু মনে থাকে না। কথাটা বলেই হঠাৎ ছড়া চলে গেল। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কপিল দাস মাথা নাড়ায় আর নিজেকে শোনায়, না কেনে পালাবো? বলছে যে না, আমি এখান থেকে পালাবো না, এখান থেকে আমাকে উঠিয়ে দিবে বললেই উঠানো এত সোজা? এখানে আমি বাড়ি ঘরদর করেছি, এখানে আমি থাকছি, আমি এখান থেকে কোথাও যাব না। তার পা আপনা থেকে বাড়ির পথ ধরে, অর্থাৎ সে এবার বাড়ির দিকে যেতে থাকে। কোথায় পালাবে সে? এক সময় আবার হাসি পায় বুড়োর। পালাবার কথাটা এলো কোত্থেকে? তুই বুড়া মানুষ, সে মোড়ল নিজেকে শুনিয়ে শুনিয়ে তখন সে বলে তোর কিছু ফর্ম থাকে না, তোর কিছু মনে থাকে না। আর ওই সময় ট্রাক্টরের আওয়াজটা তার কানে এসে ধাক্কা মারে। কি কারণে যে হঠাৎ ধকধক শব্দ জেগে উঠলো, ঘুমন্ত ট্রাক্টরটা আন্দাজ করা মুশকিল। অর্থাৎ তার মনে পড়ছে যে সলিমউদ্দিন তাকে কি বলে গেল, আমি বুড়ো হয়েছে, আমার কোনো কিছু মনে থাকে না, আমার বয়স হয়েছে, আমাকে উচ্ছেদ করে দিবে, আমি কোনো কিছুই করতে পারবো না, আমি পালিয়ে যাব। না, আমি পালাবো না, আমি এখানেই থাকবো। ঠিক আছে। এরপরে বলছে বিনোদ মিস্ত্রি এক একদিন এইরকম হঠাৎ ট্রাক্টরের ইঞ্জিন চালিয়ে দেয়। ট্রাক্টরটা সে চোখের সামনে দেখতে পায়। কে ট্রাক্টরের ইঞ্জিন চালিয়ে দেয়? বিনোদ মিস্ত্রি। আচ্ছা, বিশাল বিশাল দুটো চাকা ঘুরতে ঘুরতে মাঠের বুকের ওপর দিয়ে চলেছে। পেছনে ধারালো চাকতিগুলো মাটির ফালা ফালা করে দিচ্ছে, অর্থাৎ ট্রাক্টরের বর্ণনা দিচ্ছে। গন্ধ বেরোচ্ছে কাটা মাটির ভেতর থেকে, অর্থাৎ মাটির যে একটা গন্ধ থাকে সেটার কথা বলছে। ওইভাবে ট্রাক্টরটা চলে আসে একেবারে দিনেশ কিস্কুর বাড়ির সীমানা পর্যন্ত। ঠিক আছে, জমি চাষ করতে করতে ট্রাক্টর চালাতে চালাতে মানে জমির কাটতে কাটতে কোন পর্যন্ত চলে আসে? মাটি চাষ করতে করতে দিনেশ কিস্কুর বাড়ির সীমানা পর্যন্ত। তারপরই বেশ দিব্য ঘুরে যায়। বসতি হলো ট্রাক্টর চলাফেরা করার শেষ সীমানা, অর্থাৎ যেখানে বসতি রয়েছে সেখান দিয়ে ট্রাক্টর চলতে পারে না। ট্রাক্টর চলবে যেখানে জমি চাষ করা হয়। তাহলে এখানে আমি বসবাস করি, এখান দিয়ে কেন ট্রাক্টর চলবে? আচ্ছা হ্যাঁ, কলের জিনিস ওই পর্যন্ত আসে না, সংসারের সীমানা পর্যন্তই তার আসবার ক্ষমতা, তারপর আর পারে না। এতকাল অন্তত পারেনি, আর এখন সেই কলের জিনিস হুড়মুড় করে ঢুকে পড়বে দিনেশ কিস্কুর উঠোনে। আচ্ছা, ঘরের দেয়ালে ভোতা নাক ঢুকিয়ে উল্টো দিকের দেয়ালে ফুরে বেরোবে। দৃশ্যটাকে মানে এটা সে কল্পনা করছে যে তার বাড়ি ঘর দর ওই ট্রাক্টর এসে তছনছ করে দিচ্ছে, এটা সে কল্পনা করছে। দৃশ্যটাকে সামনের ভেতর দেখতে পায়, দৃশ্যটাকে সে মনের ভেতর দেখতে পায়, আর তাই দেখে সে ভয়ানক অস্থিরতা বোধ করে। এই কি কথা? ট্রাক্টর চলে আসবে সংসারের বুকের ওপর, অর্থাৎ আমার বাড়ি ঘরের উপর দিয়ে ট্রাক্টর চলবে, এটা কেমন কথা? কপিল দাস বুড়োর এখন মনে পড়তে থাকে এই বস্তির উঠে যাবার ব্যাপারটা আকস্মিক নয়। আকস্মিক মানে কি হঠাৎ করে এই বস্তি উঠিয়ে দেওয়ার কথা হচ্ছে না একেবারে। তা হলেও এই কি শেষ পর্যন্ত পরিণতি? বস্তি টস্তি উঠে যাবে, ট্রাক্টর চলতে থাকবে ঘর বাড়ি ভিটেমাটির উপর দিয়ে। কোথায় একটা মেয়ে মানুষের মাথা গরম করে মাতালের দিকে দা উঁচিয়ে তেড়ে যাবার ঘটনা, আর কোথায় বাড়িঘর সংসার শুদ্ধ লোপাট করে দেওয়া। বলছে যে কোনো একটা মেয়ে ঝগড়া করতে করতে তার স্বামীর উপরে বা একটা মানুষের উপরে দা উঁচু করে ধরতেই পারে, এটা তো হতেই পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। কিন্তু একটা মানুষের বসত বাড়ি উচ্ছেদ করে দিবে, এটাও কি সম্ভব? কিসের সঙ্গে কিসের জড়ানো? বলছে আমি কিসের সাথে কি মিলাচ্ছি? কিন্তু ভাবো তো, বসতটা কত পুরনো, মনে আছে তোর? হ্যাঁ, বাহে মোড়ল বেটা, তোর কি ফর্ম আছে? বলছে হ্যাঁ বাহে মোড়ল বেটা, তোর কি ফর্ম আছে? তোর কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ফর্ম আছে। বিচার বসেছিল ফার্মের অফিস ঘরে, কে একজন সাহেব মানুষ শুধোচ্ছিল, অর্থাৎ জিজ্ঞাসা করছিল, আর সে উত্তর দিচ্ছিল কবে কোন প্রাচীনকালে এসেছিল একদল মানুষ, সেই দলের মোড়ল ছিল শিবনাথ। অর্থাৎ প্রাচীনকালে যখন
সাঁওতালরা এখানে এসেছিল তখন তাদের মোড়ল ছিল কে? শিবনাথ। শিবনাথ আবার গুণিন ছিল, কিন্তু গুণিন হলে কি সব হয়? হয় কখনো হয় না। অর্থাৎ সে তার নিজের ভাষায় বিভিন্ন জিনিস সে মনে করছে। ওই পর্যন্ত বলার পর আর বলতে পারেনি। মহিন্দর ধমকে উঠেছিল, পরে জানিয়েছিল তুই আর আমার সঙ্গে আসিস না বাপ, তোর কথার কোনো ঠিক নাই, কোনো কথা তুই কোনো কথা কহিস বুঝিস না। অর্থাৎ সে বলছে কোন কথায় কি বলতে হয় তুই এগুলো বুঝিস না, তুই আর আমার সাথে কোনো কথা বলিস না। হ্যাঁ মোড়ল, তুই বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না। ওই দিনই কে যেন বলেছিল কথাটা, কপিল দাস কথাটা নিজেকে শোনালো আরেকবার, তুই বুড়া মানুষ হে মোড়ল, তোর কিছু করার নাই। একবারে নয়, ঘুরে ঘুরে কথাটা সে বলেই চললো। আর থেকে থেকে ভারী গভীর দীর্ঘশ্বাস পড়লো কয়টা, আর ওই দীর্ঘশ্বাস তাকে বার্ধক্যের অক্ষমতা স্মরণ করিয়ে দিতে লাগলো। বলছে যে অনেক আগে যখন তারা এখানে বসতি নিয়ে এসেছিল তখন তাদের মোড়ল মানে বয়স হয়েছিল, তো সেই সময় যখন উচ্ছেদ করতে এসেছিল তখন লোকজন মোড়লকে বলেছিল যে তুই বুড়ো হয়েছিস, তুই বয়স হয়েছে, এখন আর তুমি কোনো কিছু বোঝো না, তোমার কোনো কিছু তার কথা বলার দরকার নাই। ওইটা এখন কপিল দাস বারবার নিজেকে বলছে যে হ্যাঁ ওই সময় আমরা এই কথাটা তাকে বলেছিলাম, কিন্তু এখন আমি নিজে বয়স হয়েছে, আমাকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, আমি কি কিছুই করতে পারবো না? তার বারবার মনে হচ্ছে আমিও তো বয়স হয়েছে। ঠিক আছে, এই কথাটা সে নিজেকে নিজে বারবার বলছে। বাড়ি ফিরতে ফিরতে তার দেরি হয়ে যায়, ততক্ষণে ঠান্ডায় পা দুখানি অসাড় হয়ে উঠেছে। অসাড় মানে কি জানো? শীতে জমে গেছে। উঠোনের আগুনের কাছে বসে বসে সে হাত পা সেকে কিছুক্ষণ, অর্থাৎ যে আগুন পোহায়। মহিন্দরের বউ বিন্নি থালাই করে ভাত দিয়ে যায় মহিন্দরকে। মহিন্দর হচ্ছে ওই ইয়ার ছেলে, কপিল দাসের ছেলে। আগুনের তাতে ততক্ষণে আরাম লাগছে কপিল দাসের। ভাতের পাশে এক টুকরো পোড়া মাংস দেখতে পেয়ে সে খুশি হয়, নাতিদের শুধু অর্থাৎ জিজ্ঞাসা করে কি শিকার পেয়েছিল তারা। মহিন্দরের ছেলে শিকারের গল্পটা আরম্ভ করে বোধহয়, কিন্তু তার গল্পের দিকে বুড়ো আর মনোযোগ দিতে পারে না। দাদা বড় জঙ্গলত নাকি বাঘ থাকে, অর্থাৎ তার নাতি নাতিরা কপিল দাসকে জিজ্ঞেস করছে যে দাদা মানে বড় জঙ্গলে নাকি বাঘ থাকে। নাতির প্রশ্ন শুনে একটু সজাগ হতে হয় বুড়োকে। ঠিক মনে করতে পারে না প্রাণনগরের জঙ্গলে কি বাঘ আছে, তাহলে তারা যে জায়গাটায় থাকতো জায়গাটার নাম কি? প্রাণনগর। কিছুক্ষণ চিন্তা করে সে, তারপর মাথা নাড়ায়, নাই রে সুখদাস, অর্থাৎ তার নাতির নাম কি ছিল? সুখদাস। ওইটা বাঘটাগ নাই, কিন্তু ছিল এক সময়। নাতিরা ঘন হয়ে বসে, অর্থাৎ কাছাকাছি এসে বসে। কপিল দাস ভাত খাওয়ার কথা ভুলে যায়, তখন সে গল্প আরম্ভ করে। গল্প মানে তো নিজের কথা। সাঁওতাল কিশোর ছেলের যে ব্যাপার সবচাইতে আকর্ষণ, সেটাই সে ধীর স্বরে বর্ণনা করতে থাকে। তার কালো রঙের কুকুরটার কথা আসে, অর্থাৎ তার যুবক বয়সের একটা কাহিনী সে এখন নাতি নাতিদের শোনায়। তার একটা ওই যে বললাম না পোষা কুকুর ছিল যেটা সবসময় তার সাথে ছিল কালো রঙের, সেটার কথা আসে। তার ঘরে খুঁজলে তীরের চোঙা দুটো এখনো পাওয়া যাবে, সেই চোঙায় বাছা বাছা তীর জমানো থাকতো, অর্থাৎ তীর যে পাত্রে রাখা হতো। আচ্ছা, একবার তীর দিয়ে একটা বাঘ গেঁথে ফেলেছিল, ভাগ্যিস সে তখনও বাঘ কি জিনিস জানতো না। বন বিড়াল ভেবে নিশানা করে তীর ছেড়ে দিয়েছে, আর অমনি কি ডাক! ভয় পেয়ে পড়িমড়ি করে কিরকম দৌড়েছিল সেই ঘটনাটা সে বলে, এবং বলবার সময় দৌড়ের বর্ণনাটাই প্রধান হয়ে উঠতে থাকে। বুড়ো মানুষের গুনগুন গুনগুন ধীর স্বরের একঘেয়েমিতে বিরক্ত লাগে বাচ্চাদের। সুখদাস অস্থির হয়ে ডাকে, দাদা বাঘটার কি হইলো? অর্থাৎ কম বয়সের একটা ঘটনা কপিল দাস বর্ণনা করে। সে একবার তার কালো কুকুরটাকে নিয়ে জঙ্গলে গিয়েছিল, বন বিড়াল ভেবে সে তীর ছুঁড়েছিল, কিন্তু সেটা ছিল একটা বাঘ। মানে সে মনের ভুল করে বাঘ শিকার করে ফেলেছিল। এইটাকে সে এবার একটু রাঙা রং চং মিশিয়ে নাতিদের সাথে আরো মানে একদম মানে গল্প তৈরি করে করে বলে যে হ্যাঁ আমি তো বাঘ শিকার করেছিলাম। বুঝতে পেরেছো? নিজের বীরত্ব প্রকাশ করছে। প্রকৃতপক্ষে কিন্তু কপিল দাস ভুল করে বাঘটা শিকার করেছিল। ও হ্যাঁ, বাঘটা কপিল দাসকে একটু ভেবে নিতে হয়। তীর খেয়ে বিকট চিৎকার করে উঠবার পর বাঘটার যে কি হয়েছিল কোনোভাবেই মনে করতে চায় না। তখন গল্পটা সে বানাতে আরম্ভ করে, অর্থাৎ তার মনে পড়তেছিল না যে তীর খাওয়ার পরে বাঘের কি হয়েছিল। তখন সে নিজে নিজে গল্প তৈরি করে। তার বর্ণনায় তখন কৌতুক আসে, বাঘের ল্যাজ ধরে টানতে টানতে নিয়ে আসবার ব্যাপারটা সে রং চড়িয়ে বলতে যায়। অর্থাৎ সে বানিয়ে বলে যে আমি ওই বাঘের যখন তীর লাগলো তার লেজ ধরে আমি নিয়ে চলে এসেছিলাম, কিন্তু বাঘটা টেনে নিয়ে আসবার সময় কিরকম কষ্ট হয়েছিল সে কথাটাই ঘুরে ফিরে বলতে থাকে সে। শীতের রাত, ততক্ষণে সবাই ঘরে গিয়ে শোবার কথা, কিন্তু কেউ শুতে যাচ্ছে না, সেটা সে লক্ষ্য করে।
দেখে ইতোমধ্যে মহিন্দর, দিন দাস, আচ্ছা দেখো মহিন্দর, দিন দাস এবং তাদের সঙ্গে সঙ্গে আরো কয়েকজন উঠোনে এসে দাঁড়িয়েছে। বোঝা যাচ্ছে কোনো সলা পরামর্শ হচ্ছে, কিন্তু বিষয়টা যে কি কিছুই অনুমান করা যায় না। অর্থাৎ বলছে যে শীতের রাতে যে সময় সবার ঘরে শুতে যাওয়ার কথা, বাট কেউ যাচ্ছে না। তাদের উঠোনে, কপিল দাসের বাড়ির উঠোনে তার ছেলে সহ আশপাশের লোকজন সকলেই সলা পরামর্শ করছে, কিন্তু কি বিষয়ে কথা বলছে কপিল দাস বুঝতে পারছে না। ও হ্যাঁ, বাঘটার যেন কি হয়েছিল, কপিল দাস কিশোর দুটির মুখের দিকে তাকিয়ে আবার লেজ ধরে টানবার প্রসঙ্গে ফিরে আসে। ওইরকম যখন টেনে আনছিল তখনও কিন্তু বাঘটা বেঁচে ছিল। হ্যাঁ, ঘা খাওয়া বাঘ কিন্তু ভয়ঙ্কর জিনিস, বলছে আঘাত খাওয়া বাঘ ভয়ঙ্কর জিনিস, আমি তারপরেও সেই বাঘ নিয়ে এসেছিলাম। এই পর্যন্ত বলে থামতে হয়। ঘা খাওয়া বাঘের ভয়ঙ্করতা কিভাবে বোঝাবে সেজন্য তাকে ভাবতে হয়। আর ওই সময় মহিন্দরকে কাছে একটি লোক আসতে দেখে সে গল্পের কথা ভুলে যায়। সে দেখলো যে আরো একটা লোক তার ছেলের কাছে এসেছে, তো এটা দেখে সে যে গল্প বলছিল সেটা ভুলে যায়। উঠে গিয়ে দাঁড়ায় মহিন্দরের, দিন দাসের কাছে। নিজের ছেলে মহিন্দর বিরক্ত হয় বলে, তুই এখন যা তো বাবা, বুড়া মানুষ তুই, সবের কি বুঝিস? ওই যে দেখো, মানে কম বয়সে যে কথা সে গ্রামের মোড়লকে বলেছিল, এখন বয়স হয়েছে, নিজের ছেলে এখন তাকে সে কথা বলছে যে তুই এখন বয়স হয়েছে, তুই এগুলোর কি বুঝিস? কিন্তু শৈশবে কৈশোরে তার দুরন্তপনার কথা, তার সাহসিকতার কথা তার এখন মনে পড়ে যে আমি কি ছিলাম, আর এখন কিনা শুধু বয়স হয়েছে বলে আমাকে সবকিছু থেকে সাইড করে রাখা হয়েছে। কপিল দাস বুড়ো এবার সত্যিই দমে যায়। দমে যায় মানে কি, একটু মানে চুপ হয়ে যায়। নিজের জন্ম দেওয়া ছেলে যদি এরকম করে বলে তো সে কি করবে? তাকে পিছিয়ে আসতে হয়। হ মরল, তুই তো বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না। আরো একজন বলল। কথাটা ঘুরে ফিরে কেউ যেন তার কানের কাছে বারবার করে বলতে থাকে। সে কিছুই করতে পারে না, তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই তার। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মানুষের জটলাটা দেখে, অর্থাৎ সে শুধু দেখছে যে অনেক মানুষ এসে একসাথে জড়ো হয়েছে। ততক্ষণে জায়গাটা বেশ একটুখানি সমাবেশের মতো হয়ে উঠেছে, অর্থাৎ অনেক মানুষ তার উঠানে জড়ো হয়েছে। এই কারণে বলছে, দেখে দিন দাসের হাত নেড়ে নেড়ে কি বলে চলেছে। তারপর আবার মহিন্দর আরম্ভ করলো। তার কথা শেষ হতে না হতে ওদিক থেকে আবার ভায়া মাঝে আরম্ভ করলো। অর্থাৎ মানে তাদের উঠোনে সকল লোকজন এসে জমায়েত হয়েছে এবং সকলে সলা পরামর্শ করছে কিভাবে ওই যে তাদের বসতি উচ্ছেদ করছে সেটা বন্ধ করা যায়। ভারী ধীর নুয়ানো স্বর, অর্থাৎ সকলে আস্তে আস্তে কথা বলছিল, শান্তভাবে পরামর্শ হচ্ছে। রাগ নেই, জ্বালা নেই, কারো দু চোখ ধকধক করে জ্বলে উঠছে না, কেউ চিৎকার করে গালাগাল দিচ্ছে না। কপিল দাসের ভারী অবাক লাগে, গোটা ব্যাপারটা দেখে অবাক লাগে, কিন্তু কিছু বলে না। সে মানে কপিল দাসের অবাক লাগতেছে যে কেউ কোনো উঁচু স্বরে কথা বলতেছে না, কোনো কিছুতেই কিছু বলছে না, তাই সে একদম চুপ হয়ে যায়। বরং নিজেকে সরিয়ে আনে, কয়েক পা পিছিয়ে আসে সে, কিন্তু ওই কয়েক পা সরে আসতে অনেকটা সময় লেগে যায় তার। কানের কাছে তখন এসে শুনছে, তুই বুড়া মানুষ, হে মরল, তোর কিছুই করার নাই। যেখান থেকে উঠে এসেছিল সেইখানে সে ফিরে যায়। শুধুই যথাস্থানে ফিরে যাওয়া, শুধুই মেনে নেওয়া তার কেবলই মনে হতে থাকে। অর্থাৎ তার খারাপ লাগছিল যে সকলে বলতেছে যে তার বয়স হয়েছে, তার কোনো কিছু করার নাই। এই কথাটা বারবার তার কানের কাছে বাজছিল এবং তার প্রচন্ড খারাপ লাগছিল। সে আবার ধীর স্থির ভাবে সরে আসলো। এরপরে বলছে, বাচ্চারা লোক সমাগম দেখে সম্ভবত উঠে এসেছে বিছানা ছেড়ে, অর্থাৎ ঘরের মধ্যে বাচ্চারা ছিল, লোকজন দেখে তারা সবাই বাইরে চলে এসেছে। মেয়ে বউরা এখানে সেখানে ইতন্তত দাঁড়িয়ে আছে, অর্থাৎ মেয়ে বউরা সকলে ভয় ভয় ভাবে দাঁড়িয়ে আছে। বাচ্চারা একত্র হলে যা হয়, ততক্ষণে খুনসুটি, দাপাদাপি এবং হাসাহাসি এইসব আরম্ভ হয়ে গিয়েছে। পাথরের উপর ঘষে ঘষে তীরে শান দেওয়া তখনও হচ্ছে। মহিন্দরের ছেলে ডাকলো, দাদা, তারপর বাঘটার কি হইলো? ও সেই গল্প কপিল দাসের মনে পড়ে। একটু আগে শিকারের গল্প বলতে বলতে সে উঠে গিয়েছিল। তখন আগুনের আলো কিশোর মুখের উপর চমকাচ্ছে। কে একজন কঞ্চি গিয়ে আগুনটা আরেকটু উস্কে দিল, অর্থাৎ ওই যে আগুন পোহাচ্ছিল না তারা, সেই আগুনটা আরো একটু বাড়িয়ে দিল। আর ওই ঘটনার কারণেই কিনা কে জানে কপিল দাস গল্পটা আবার আরম্ভ করে দিল। হ্যাঁ, বাঘটা লেজ ধরে টানতে টানতে আসছিল সে। ভারী ওজন হয় বাঘের, আর বাঘটা ওদিকে তখনও কিন্তু মরেনি। না, বাঘটা বোধহয় মরেই গিয়েছিল। হঠাৎ তার মনে পড়ে, অর্থাৎ তাকে তো ওই যে বলেছিল যে তুই বুড়ো মানুষ, তুই কিছু বুঝিস না, তুই এখান থেকে যা। তখন সে ওই বাচ্চাদেরকে নিয়ে সেই বাঘের গল্পটা আবার শুরু করে যে হ্যাঁ আমার মানে তার বীরত্বের কথা তখন সে বলতে থাকে। কপিল দাস সৎ হয়ে উঠতে চায় বাচ্চাদের কাছে।
গল্প বানানো বাদ দেয়, তার স্পষ্ট মনে পড়ে তখন বাঘটার গায়ে বিকট গন্ধ ছিল, তীরটা ঠিক বুকের মাঝখানে গিয়ে গেঁথেছিল, একেবারে এদিক থেকে ওদিক বেরিয়ে গিয়েছিল, রক্ত তখনও বেরোচ্ছিল গলগল করে। আর ওই সময় বিকেল বেলায় প্রাণনগরের জঙ্গলের ধারে একটা লোক ছিল না চারদিকে কোথাও, সে চিৎকার করে বাবাকে ডাকছিল, বন্ধুদেরকে ডাকছিল। আর ঠিক তখনই হঠাৎ তার পাশের ঝোপ থেকে কি একটা জানোয়ার লাফ দিয়ে বেরিয়ে বায়ে ছুটতে শুরু করে দিল। ওই জানোয়ারটা দেখেই সে এ পর্যন্ত বলেই থেমে যায়। অর্থাৎ সে যখন বাঘটাকে নিয়ে আসছিল তখন আশপাশে কেউ ছিল না, ওটা খুব ভারী ছিল। জঙ্গল থেকে যখন বের হবে তখন দেখলো জঙ্গলের মধ্যে আরেকটা কোনো পশু বা জীবজন্তু চলে যাচ্ছে, এটা দেখে সে ভয় পায়। এই পর্যন্ত বলে সে গল্পটাকে থামে, নিজের দুর্বলতা প্রকাশ হয়ে যাবে বলে ইতস্তত করে। আহা, কেমন করে বলবে যে শেয়াল দেখে সে ভয়ানক ভয় পেয়ে পালিয়েছিল, অর্থাৎ বাঘ শিকার করে নিয়ে আসছে আর শেয়াল দেখে সে ভয়তে পালিয়েছিল বাঘটা রেখে। আচ্ছা, এরপরে বলছে তারপর কি হলো, বাচ্চারা সমস্যারে জিজ্ঞেস করলে সে হঠাৎ হেসে ওঠে। অর্থাৎ বাচ্চারা জিজ্ঞেস করছিল। কপিল দাস তখন নিজের আলাদা অস্তিত্ব অনুভব করতে পারে না। তীরে শান দেবার সময় সে কিরকম করে পাথরের ওপর ঘষতে হয় তাই দেখায়। একজনের হাত থেকে বাঁশিটা টেনে নিয়ে ফু দিয়ে একটা বহু পুরনো সুর বাজায়। কি বাজালো, আহ কি বাজালো দাদা, প্রশ্ন হলে সে ভাঙা ভাঙা গলায় গানটা গায়। অর্থাৎ সে একজনের কাছ থেকে বাঁশি নিয়ে সে বাঁশি বাজাতে শুরু করলো এবং ভাঙা ভাঙা গলায় সে গান করতে শুরু করলো। ফকির বলে ঢোলক বাজিয়ে ভালুক নাচে ঝাম, হাই আরে হালমাল কই গেল রে। গানটি শুনে বাচ্চারাও গাইতে শুরু করে দেয়। অর্থাৎ তাদের কাছ থেকে বাঁশি নিয়ে সে যখন গান বাজনা করে তখন বাচ্চারাও শুরু করে। এটা হচ্ছে তাদের ভাষায় একটা গান, সাঁওতালি একটা গান। আচ্ছা, বুড়োর ভীমরতি হয়েছে ভেবে মেয়েরা কেউ কেউ মনোযোগ দিয়ে বাচ্চাদের জটলার দিকে। যখন দেখতেছে কপিল দাস গান গাচ্ছে তখন সবাই বললে বুড়ো বয়সে কপিল দাসের কি হয়েছে, ভীমরতি হয়েছে। বড়রা যেখানে সভা বসিয়েছে সেখান থেকেও কে একজন চিৎকার করে গোলমাল বন্ধ করতে বলে, কিন্তু বাচ্চারা থামাবে কে? মহিন্দরের ছেলে ধনুকের জন্য বাঁশের ছিলা তৈরিতে ব্যস্ত ছিল। কপিল দাস তার হাত থেকে কেড়ে নিল ধনুকটা, বলল দেখ কেমন করে ছিলা পরাতে হয় ধনুকে। অর্থাৎ ওই যে ধনুকের কারসাজি, যে ধনুক মারার আগে তাকে যে প্রিপেয়ার করতে হয়। আচ্ছা, বাচ্চারা তখন ঘিরে দাঁড়ায় বুড়োর চারিদিকে। কপিল দাস হাঁটু ভেঙে ধনুকের এক মাথা ধরে ঝুলে পড়ে ধনুকটার নয়, তারপর বা হাতে ছিলার ফাঁসটা ধনুকের মাথায় ঢোকাতে চায়, কিন্তু প্রথমবারেই পারে না। অর্থাৎ এই যে ধনুক নিক্ষেপ করতে হলে ধনুকটাকে কিন্তু পেছনের দিকে টানতে হয়। তো কপিল দাসের যেহেতু বয়স হয়েছে সে প্রচন্ড জোরের সঙ্গে ধনুকটা পিছনে যখন টানে সে নিজেও বেঁকিয়ে যায়। তারপরে সে প্রথমবারে ধরতে পারে না, সেটা ফসকে যায়। ডান হাতটা তার ভীষণ ভাবে কাঁপতে থাকে, যেহেতু বয়স হয়েছে। বাচ্চারা বুড়োর কাণ্ড দেখে সমস্যারে বলে পারবো নাই দাদা, তুই পারবো নাই। বলছে ওই যে ধনুক তীর নিক্ষেপ করতে, বাচ্চারা বলছে যে তুমি পারবে না, তোমার বয়স হয়েছে, কিন্তু পারে সে। ওই কাপা কাপা হাতেই সে ছিলা পরিয়ে দেয় ধনুকের। তারপর উঠে দাঁড়িয়েছিল টেনে ধনুকের একটা টঙ্কার তোলে। ঠিক আছে, টঙ্কার মানে কি, ওই যে পেছন দিকে নেয়া, আর ছিলা হচ্ছে যে তীরটাকে বলা হয় ছিলা। আচ্ছা, ভারী সুন্দর টান টান আওয়াজ হয় তাতে। এরপরও বুড়ো থামে না, একটা সানানো তীর নেই হাতে এবং তীরটা ধনুকের ছিলায় বসিয়ে তাক করে। অর্থাৎ যে সামনের দিকে একটা সুতা থাকে না যেটার মধ্যে যে পেছনে আনতে হয়, সেটাতে বসিয়ে সে সামনে তাক করে। সামনের দিকে একবার ডাইনে একবার বায়ে। বুড়ো ভয় দেখে মস্করা করে, যেন ধনুকটাকে প্রিপেয়ার করে একবার সে ডানে একবার বায়ে বাচ্চাদেরকে ভয় দেখায়। আচ্ছা, বাচ্চারা তাতে হৈ হৈ করে ওঠে। আর ওই রকম হৈ হৈ শুনে সম্ভবত কপিল দাস তীরটা দু আঙুলের ফাঁকে চেপেছিল, ধরে টেনে ধনুকের নিশানা করে অন্ধকারের দিকে। মহিন্দরের ছেলে বলে ওঠে দাদা তীরটা ছুটে যাবে, দাদা মোর তীরটা ছুটে যাবে। ঠিক আছে, যেহেতু তীরটা তৈরি করছিল সে বলতেছে দাদা তুমি অমন করো না, তীরটা ছুটে যাবে। কিন্তু কপিল দাস নাতির মিনতি শুনতে পায় কি পায় না বোঝা যায় না, সে সত্যি সত্যি তীরটা ছেড়ে দেয় আর বাতাসে কাটার শব্দ করে তীরটা অন্ধকারের দিকে ছুটে যায়। অর্থাৎ তীর যখন ছেড়ে দেওয়া হয় তখন তীর কিন্তু একটা শব্দ করে, প্রচন্ড গতির কারণে একটা শব্দ হয়, যেমন পাখা ঘুরলে একটা শব্দ, এরকম তীরও কিন্তু প্রচন্ড গতিতে ছোটে, এই কারণে তখন একটা শব্দ হয়। তো বলছে একটা ভয়ানক শব্দ করে অন্ধকারের দিকে তীরটা ছুটে গেল। চারদিকে মানুষের বসত, অর্থাৎ চারদিকে মানুষ বসবাস করে। মেয়েরা বুড়োরা কাণ্ড লক্ষ্য করে হ্যাঁ হ্যাঁ করে ওঠে। সবাই মানুষদের মধ্য থেকেও কয়েকজন এগিয়ে আসে, কিন্তু ততক্ষণে বুড়ো কপিল দাস আরেকটা তীর হাতে তুলে নিয়েছে।
সবাই যখন নিষেধ করছে তখন সে দ্বিতীয় তীরটাও সামনের অন্ধকারের দিকে নিশানা করে ছুড়ে দিয়েছে এবং ওই কাণ্ড ঘটে যাওয়ার ব্যাপারটা আর ছেলে মানুষই তামাশার পর্যায়ে থাকে না। দূর থেকে মহিন্দর চিৎকার করে ওঠে, বিন্নি গালাগাল করতে আরম্ভ করে, কিন্তু বুড়ো তখন হাসছে, কেমন দেখো যেন সে কিশোরকালে ফিরে গিয়েছে। জীবনের প্রথম নিশানা ভেদ করার যে খুশি, সেই খুশি পেয়ে বসেছে তাকে। অর্থাৎ সে যখন এই যে তীর ধনুক নিয়ে অন্ধকারে ছুটছিল তখন তার ছেলে বউরা সবাই নিষেধ করছিল, তাকে গালাগাল করছিল, কিন্তু তার কোনো কিছুতে যায় আসে না। সে যেন তার কৈশোরে ফিরে গিয়েছে, কৈশোরের সময়টা সে ফিরে পেয়েছে। সে শান দেওয়া আরো একখানা তীর নেই, দেখো আরো একটা তীর নিয়ে নিল। ওদিকে পেছন থেকে দিনদাস চিৎকার করে বলছে, ধর বুড়োটাকে, ধরে কারেলে ধনুক খান, বলছে যে বুড়োটাকে ধর, কপিল দাসকে ধর, তার কাছ থেকে ধনুকটা কেড়ে নে। সেই চিৎকার বুড়োর কানে পৌঁছায় না, কেউ পেছনে তাকে ধরতে আসছে কিনা সেদিকে ভ্রুক্ষেপ না করে কপিল দাস বুড়ো দুহাতে তীর ধনুক নিয়ে সামনের অন্ধকারের দিকে চলতে থাকে। বিমূঢ় মানুষজনের চোখের সামনে দিয়ে সে অনায়াসে অন্ধকার, গাছপালা, কৈশোর এবং আদিম উল্লাসের মধ্যে চলে যায়। আর সেখান থেকে সে তার তৃতীয় তীরটা সঠিক নিশানায় ছুড়বার জন্য তৈরি হতে থাকে। অর্থাৎ সকলে নিষেধ করে কিন্তু সে কোনো দিকেই ভ্রুক্ষেপ না করে সে তীরটা নিয়ে বারবার অন্ধকারের দিকে তার নিশানায় ছুটছিল। এটার উদ্দেশ্য কি জানো? তাদেরকে বুঝিয়ে দেওয়ার যে তোমরা আমাকে বুড়ো বলছো, আমি এখনো তীর ধনুক হাতে নিয়ে যুদ্ধ করতে পারি, আমার এখনো সক্ষমতা রয়েছে, তোমরা আমাকে বুড়ো ভেবে একেবারে বাদ দিয়ে দিও না। আচ্ছা, এই হচ্ছে আমাদের কপিল দাস মুর্মুর শেষ কাজ। শেষ কাজটা কি? যে তার ভূখণ্ডকে সে রক্ষা করার জন্য তার মধ্যে যে এখনো যে স্পিরিটটা রয়েছে, যে আকাঙ্ক্ষাটা রয়েছে, সেটা বুঝিয়ে দেওয়া। এটাই ছিল কপিল দাস মুর্মুর শেষ কাজ, তার নিজ ভূখণ্ডকে রক্ষা করার জন্য। এই হচ্ছে আমাদের গল্প। গল্পটা কিন্তু অনেকের কাছে কঠিন লাগে, বাট প্রকৃতপক্ষে এটা মানে বিষয়টা আসলে কঠিন না। যেহেতু সাঁওতাল নামগুলো একটু কঠিন, এই কারণে মূলত তোমাদের কঠিন লাগে। কোন একটা উপন্যাস বা গল্পের বই পড়তে গেলে গল্পের নায়ক নায়িকার নাম যদি একটু কঠিন হয়ে থাকে তাহলে কিন্তু সেটা পড়ার একটা আগ্রহ প্রথমে হারিয়ে যায়। তো এই গল্পটার ক্ষেত্রে এটাই হয়, যেহেতু সাঁওতালরা তাদের নামগুলো একটু অন্যরকম এবং অনেক নাম এসেছে, এই কারণে এটা কঠিন লাগে। প্রকৃতপক্ষে এটা কোনো কঠিন গল্প না। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ো, আজকের ক্লাসটা যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে দেখবা যে এই গল্পটা সহজ হয়ে গিয়েছে। দেখো এখানে বলছে মুর্মু, ঠিক আছে, মুর্মু। এটা তোমাদের যে কপিল দাস মুর্মু আছে না, সে মুর্মু বলতে কি বোঝায় সেটা সাঁওতাল গোত্র বিশেষ। মুর্মু শব্দের অর্থ নীল গাভী। মুর্মু শব্দের অর্থ কি? নীল গাভী, যা এই গোত্রের গোত্র চিহ্ন তথা টোটেম, অর্থাৎ সাঁওতালদের গোত্রের একটা প্রতীক রয়েছে, সেটাকে বলা হয় মুর্মু। কথিত আছে একবার এক অরণ্য ভূমিতে কিছু লোক কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে অর্থাৎ ক্লান্ত হয়ে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। একসময় তাদের সর্দার ঘুমিয়ে পড়ল। সেই বনে ছিল একটি হিংস্র নীল গাভী। গাভীটি এসে পায়ের চাপা দিয়ে সর্দারকে মেরে ফেললো। ঘুম থেকে উঠে লোকেরা তখন গাভীটিকে হত্যা করলো। সেই থেকে মৃত ব্যক্তির গোত্রের নাম বা পদবি হলো মুর্মু। এই গোত্রের একাধিক উপগোত্র রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বলছে টাঙ্গন। এই যে তোমাদের অনেকের প্রশ্ন ছিল টাঙ্গন কি? টাঙ্গন হচ্ছে পাহাড়ি জলাধার বিশেষ। এই গল্পের ঠাকুরগাঁও শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদী বোঝানো হয়েছে। টাঙ্গন হচ্ছে একটা নদীর নাম, যে নদীটা কোথা থেকে প্রবাহিত হয়েছে? ঠাকুরগাঁও শহরের পাশ দিয়ে। আচ্ছা, কান্দর। কান্দর হচ্ছে খাদ বা নিচু স্থান, সাধারণত খালের অংশ বিশেষ। পুষ্না মানে বিশেষ পূজার আয়োজন। পৌষ সংক্রান্তিতে এই পুজো উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়। আচ্ছা, পরবহাপন মানে হচ্ছে বালক। পরবহাপন মানে বালক, সাঁওতাল ভাষায় পরবহাপন বলে, যেটা মানে বালক। আচ্ছা, মান্দল। মান্দল মানে মাদল, এক ধরনের তালবাদ্য। পসরা মানে পণ্য সম্ভার, বিক্রয়ের জন্য প্রদর্শিত দ্রব্য। ভাট মানে এক ধরনের বুনো ফুল বিশিষ্ট, অর্থাৎ যে আমরা বলি না ভাটির ফুল, তো সেটা ভাট মানে বুনো ফুল। নাগরদোলা। নাগরদোলা তো তোমরা সবাই চেনো, উপর থেকে নিচের দিকে ঘুরতে পারে এমন দোলনা। এতে ছোট ছোট খোপ থাকে, তাতে মানুষ বসে, আর এই খোপগুলোতে যন্ত্রের সাহায্যে কিংবা হাত দিয়ে টেনে ঘোরানো হয়। আচ্ছা, জার। জার মানে হলো শীত। আধিয়ার মানে বর্গাদার, যারা একটি নির্দিষ্ট শর্তে অন্যের মালিকানাধীন জমিতে হাল চাষ করে, অর্থাৎ ওই যে বর্গা চাষি বলে না, যে জমি লিজ নিয়ে যে চাষ করে সেটা, এবং উৎপাদিত ফসলের অংশ শর্ত মোতাবেক মালিককে প্রদান করতে হয়। জোতদার। ব্রিটিশ
শাসনামলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা সূত্র ধরে কৃষকদের জমির মালিকানা চলে যায়। অর্থাৎ তারা ওই ব্রিটিশ আমলে একটা নিয়ম ছিল যে কোনো জমির মালিক কোনো কৃষক হতে পারবে না, সকল জমির মালিক হবে একমাত্র জমিদার। আচ্ছা, এ সময় জমিদার ও কৃষকদের মধ্যে এক মধ্যস্বত্বভোগী যোদ্ধা শ্রেণীর উদ্ভব ঘটে। এরা জমিদারের কাছ থেকে জমি পত্তনি বা ইজারা নিত, অর্থাৎ জমিদারের কাছ থেকে একটা, আচ্ছা দেখো, এরা জমিদারের কাছ থেকে জমির পত্তনি বা ইজারা নিত। অর্থাৎ যেহেতু সকল জমির মালিক ছিল কে? জমিদার, তো একটা শ্রেণী ছিল যারা জমিদারের কাছ থেকে এই জমিগুলো লিজ নিত এবং তারা সেগুলো কৃষকদেরকে দিত, মানে মধ্যস্বত্বভাগী যে কথাটা আমি তোমাদেরকে বলেছিলাম। এরাই জমির চাষ তদারকি করে এবং খাজনা আদায়ের কাজ করত, ফলে উৎপাদনের সম্পূর্ণ খরচ কৃষক বহন করলেও ফসলের অর্ধেক চলে যেত জোরদারের হাতে। গৃহস্থী, গৃহস্থী মানে হচ্ছে গৃহস্থ কাজ। আচ্ছা, মোড়ল, মোড়ল মানে হলো গোষ্ঠী প্রধান, নেতৃত্ব স্থানীয় ব্যক্তি। ঘুষ্টি মানে ঘন্টি, ঘন্টি হচ্ছে ঘন্টা বিশেষ, গবাদি পশুর গলায় পরানো হয় এমন ছোট ঘন্টা। কুশিয়ার ক্ষেত, কুশিয়ার ক্ষেত মানে আখের ক্ষেত। পুছে দেখো মানে জিজ্ঞাসা করে দেখো। ফর্ম থাকা মানে স্মরণে থাকা বা মনে থাকা। এই ছিল আমাদের শব্দার্থ। এবার হচ্ছে আমরা একটু পাঠ পরিচিতিতে আসি, দেখি পাঠ পরিচিতিতে কি বলছে। আলোচ্য গল্পটি শওকত আলীর লেলিহান স্বাদ 1977 গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। কপিল দাস মুর্মু এক বৃদ্ধ সাঁওতাল। ভূমির আধিয়ার নিয়ে সাঁওতালদের রয়েছে রক্তে রঞ্জিত গৌরবোজ্জ্বল ইতিহাস। ভূমি তাদের অস্তিত্বেরই অপর নাম, তাই নিজেদের বসত বাড়ি থেকে উন্মূলিত হবার আশঙ্কা অর্থাৎ উচ্ছেদ হওয়ার আশঙ্কা যখন তীব্রতর রূপ ধারণ করে, তখন বয়সের ভারে ঝিমিয়ে পড়া অন্য সবার কাছে নিতান্তই অপ্রয়োজনীয় মানুষ কপিল দাস অমিত সাহসী অর্থাৎ ভীষণ সাহসে উদ্দীপিত হয়ে ওঠে। জীবনের শেষ কাজ হিসেবে শেষ লড়াইটা লড়বার জন্য নিজেকে সে সময়ের হাতে তুলে দেয়। তরুণদের ভয় দ্বিধাকে অমূলক প্রমাণিত করে একাই সে আত্মত্যাগী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। সে একাই কি তীর হাতে নেয়। মাটির কাছাকাছি থাকা এক প্রবীণের এই অনিঃশেষ সংগ্রামশীলতার নান্দনিক রূপায়ণ ঘটেছে এই গল্পে। সমগ্র গল্প জুড়ে লেখক স্থবির দশায় আক্রান্ত কপিল দাসের, স্থবির মানে কি, সে বয়স্ক হয়ে গিয়েছে কিন্তু কোনো কিছু করার নাই, সে জড়সড় হয়ে আছে। এই অবস্থায় কপিল দাসের অতীতের স্মৃতির কথা, বীরত্ব গাথা, যার কতটা সত্য কতটা কল্পনা, এসব প্রসঙ্গ নিয়ে আসেন। আর সেই সঙ্গে কপিল দাসের প্রতি অন্যায় দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যার মূল সুর হলো হা মোড়ল, তুই বুড়া মানুষ, তুই কিছুই করিবা পারিস না। এটা হচ্ছে অন্যায় দৃষ্টিভঙ্গি। এরূপ চিন্তার বিপ্রতীপে অবস্থিত কেবল শিশুরা, তাদের কাছে কপিল দাস এবং তার গল্প দুয়েরই বিশেষ আকর্ষণীয় গুরুত্ব রয়েছে। অর্থাৎ বাচ্চাদের কাছে কপিল দাস এক ভীষণ সাহসী মানুষ। এই উৎসাহ কপিল দাসকে নতুন চেতনে উদ্বুদ্ধ করে। সে তার বয়সকে অতিক্রম করে যায়। অনেকটা খেলার ছলে জড়বোধ কপিল দাস আকস্মিকভাবে গতিপ্রাপ্ত হয়, অর্থাৎ হঠাৎ করে সে যেন একদম উদ্দীপিত হয়ে ওঠে। হঠাৎ করে তার মধ্যে একটা তেজ চলে আসে। তার হাতে উঠে আসে তীর ধনুক, একের পর এক তীর তার হাত থেকে ছুটে যেতে থাকে শত্রুকে লক্ষ্য করে। কপিল দাস নিজে কেবল একটি চরিত্র থাকে না, হয়ে ওঠে জাতিসত্তার অস্তিত্ব রক্ষার সংগ্রামের এক আপসহীন যোদ্ধা। কপিল দাসের আশ্রয়ে লেখক আমাদের জানিয়ে যান লড়াইয়ের কোনো বয়স নেই। ঠিক আছে, লড়াইয়ের কোনো বয়স নেই। উন্নীত প্রায় মানুষগুলো কোনো কিছুই পরোয়া না করে তাদের যুদ্ধ চালিয়ে যাবে। উন্নীত প্রায় মানে কি, অবহেলিত মানুষগুলো কোনো কিছুর পরোয়া না করে তাদের যুদ্ধ চালিয়ে যাবে। এই আশাবাদের দোতনা জাগিয়ে, অর্থাৎ এই আশাবাদ মনের মধ্যে জাগিয়ে গল্পকার রচনাটি সমাপ্ত করেন, অর্থাৎ শেষ করেন। সাঁওতাল কথন ভঙ্গি, শব্দ যোজনা এবং যথোপযুক্ত প্রেক্ষাপট সৃজন এই রচনার শিল্প সাফল্যকে বহুগুণ বর্ধিত করেছে। অর্থাৎ সাঁওতালদের বিভিন্ন ভাষা এবং যে শব্দগুলো প্রয়োগ করা হয়েছে সবগুলো মিলিয়ে এই লেখাকে একটা বিশিষ্টতা দান করেছে। এই হচ্ছে আমাদের আজকের পাঠকৃত বিষয় কপিল দাস মুর্মুর শেষ কাজ। এখন তোমরা বলো, তোমাদের কারোর কোনো কোশ্চেন আছে? তোমরা এই গল্পে রিলেটেড যা কিছু এমসিকিউ রয়েছে, সিকিউ রয়েছে, সবকিছু তোমাদের যে গাইড রয়েছে, টেস্ট পেপার রয়েছে, যা কিছু রয়েছে সেখান থেকে পড়ে ফেলবা। এখানে কিন্তু এই গল্পে প্রচুর এমসিকিউ এবং সিকিউ আসার পসিবিলিটি একদম অনেক বেশি। এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসবে, এমসিকিউ তো পাবাই মাস্ট একদম। তোমাদেরকে যেটা বললাম, যার কাছে যে গাইড রয়েছে, যা কিছু রয়েছে, সেখান থেকে এই টপিকের সকল এমসিকিউ, সিকিউ, এভরিথিং A to Z খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, খুব ভালোভাবে পড়বা। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমার দেখা হবে আগামী ক্লাসে।
সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, পড়াশোনা করতে থাকো, টেনশন করার কোনো কিছু নেই, অনেক বেশি বেশি পড়তে থাকো, ইনশাল্লাহ সবকিছু ভালো হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।